গুরুত্বপূর্ণ বিষয় যে লেভেল প্লেইং ফিল্ডের মধ্যে যে আমরা দেখেছি বা এটা যেটা হয় যে বাংলাদেশের আগেরকার সময়গুলোতে চর্চাগুলোতে যখন যারা বিভিন্ন সময় এমপি মন্ত্রী থাকেন তারা তাদের নিজ এলাকাগুলোতে বেশি করে উন্নয়ন বরাদ্দ দেন এবং সেটার পরবর্তীতে সেটার একটা এফেক্ট ফেলে। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারে তো কোনো দলীয় এমপি প্রার্থী ছিল না, তো সেই জায়গায় থেকে যদি কোনো একটা জায়গায় অনেক বেশি বরাদ্দ যায় এবং কোনো একটা জায়গায় কম যায় তো সেটা দিয়ে তো অবশ্যই প্রভাব পড়ে। তো এখন হান্নান মাসুদের এই বিষয়টা আমি যেমন আপনার মতো আমিও জেনেছি যে এটা মিডিয়ার মাধ্যমে কিংবা তার বক্তব্যের মাধ্যমে, এটার বিষয়ে সাংগঠনিক কোনো বিষয় আমরা জানতাম না। কিন্তু বিষয়টা হচ্ছে যে এখানে দুইটা ঘটনা ঘটতে পারে। একটা হচ্ছে যে যদি হান্নান মাসুদ হাতিয়া এলাকা যেটা সেটা এলাকা হিসেবেই দেখা যাচ্ছে যে এটা একটু অবহেলিত এবং অনুন্নত এলাকা, সেই জায়গা থেকে হান্নান মাসুদের গণঅভ্যুত্থানের নেতৃত্ব থাকার কারণে এবং তার সাথে ডক্টর ইউনূস সাহেবের এই শুরু সময় সরকার গঠনের সময় থেকে যোগাযোগের কারণে তিনি যদি তার এলাকার অ্যাডভোকেসি করে এলাকা একটা অনুন্নত এলাকা থাকা অবস্থায় যদি তিনি সেই এলাকা যত বছর কেউ এটাকে গুরুত্ব দেয় নাই বিধে এটা পিছিয়ে আছে এই জায়গায় বিশেষ কিছু বরাদ্দ তিনি নেন, সেটা আসলে দোষের না। কিন্তু সেটাকে যদি তিনি নির্বাচনে ব্যবহার করেন সেটা তো অবশ্যই আসলে লেভেল প্লেইং ফিল্ডের একটা জায়গায় একটা প্রতিবন্ধকতা তৈরি করতে পারে। তো আমার কাছে মনে হয় যে বরাদ্দ নেওয়াটা আসলে সমস্যা না, কারণ যে জায়গাটা কম গুরুত্ব দিয়েছে বিভিন্ন বরাদ্দ নেওয়াটা সমস্যা না, আবার সমস্যাও। কারণ বরাদ্দ যদি কেউ নিতে পারে আর কেউ যদি আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত পৌঁছে দিয়ে না পারে তখন সেটা আসলে এখন এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার কিংবা যে কোনো সরকারেরই আসলে নিজস্ব ক্যাপাসিটিতেই নিজস্ব যেই প্রশাসনিক প্রক্রিয়া আছে সেখান থেকে আসলে বরাদ্দগুলো হচ্ছে দেওয়া উচিত এবং সেই জায়গাগুলো হওয়া উচিত। আমি আলতাফ পারভেজ, আমি আপনার মন্তব্য শুনতে চাই এই বিষয়ে। আরেকটি বিষয় উল্লেখ করতে চাইছি, একটি ঘটনা খুবই দুঃখজনক একটি ঘটনা। ইবনে সিনায় চাকরি করছেন একজন ভদ্রলোক, তিনি শুধু একটু মন্তব্য করার জন্য তার চাকরি চলে গিয়েছে। আপনি আসলে কিভাবে দেখছেন? না, সেটা ঠিক। আমি এনসিপির এই বিষয়টা একটু বলতে চাই। যেই নিউজটা বেরিয়েছে হান্নান মাসুদের, এইটার অন্য দিকটাও ভয়াবহ। যে এনসিপির একজন নেতা, যিনি এনসিপির প্রধান নেতাও নন, উনি ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত পৌঁছালেন এবং এইভাবে শত শত কোটি টাকার একটা বরাদ্দ পেলেন। এখানে আমি একটা জিনিস বলতে চাই, এনসিপির আগের স্তর তো ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেই আন্দোলনের থেকে 3 জন প্রতিনিধি উপদেষ্টা পরিষদে গেলেন। একজন আগেই পদত্যাগ করেছেন, 2 জন ছিলেন, গতকাল তারা পদত্যাগের ঘোষণা দিলেন। দেখুন, এই 2 জন যে পদত্যাগ করলেন, পদত্যাগের পর আলোচনা হচ্ছে ওনারা কোন দল থেকে নির্বাচন করবেন কিনা। কিন্তু পুরো আলোচনাটা অন্য জায়গায় হওয়া উচিত ছিল। সেটা হলো এই 2 জন ছিলেন সমগ্র বৈষম্য বিরোধী অভ্যুত্থানের প্রতিনিধি আকারে ক্যাবিনেটে ছিলেন। এক হলো ওনারা অভ্যুত্থানের এজেন্ডাগুলো বাস্তবায়নের তাদের মন্ত্রণালয় থেকে চেষ্টা করবেন এবং পুরো উপদেষ্টা পরিষদকেও বৈষম্য বিরোধী আন্দোলনের প্রত্যাশাগুলো পূরণে বাধ্য করবেন বা প্রভাবিত করবেন। এখন ওনারা 16 মাস পরে বা 12 মাস পরে যখন পদত্যাগ করলেন, তখন তো এই প্রত্যাশা পূরণ হলো কিনা তার একটা অডিট হওয়া প্রয়োজন। আমরা যদি ওনাদের মন্ত্রণালয়গুলো দেখি, যে স্থানীয় সরকার মন্ত্রণালয় একজনের অধীনে ছিল, আরেকজনের অধীনে তথ্য মন্ত্রণালয় ছিল, সেগুলো কিন্তু খুব একটা কোনো রিফর্ম হয়নি। এবং সামগ্রিকভাবে উপদেষ্টা পরিষদকে ওনারা ব্যাপক কোনো রিফর্মের জন্য প্রভাবিত করেছেন বলেও কোনো নজির নেই। বরং এইটা দেখছি আমরা যে মানে দলের এনসিপির কেউ উপদেষ্টা পরিষদ থেকে এই ধরনের বড় বড় বরাদ্দ নিয়ে তাদের নির্বাচনী মানে ভবিষ্যৎকে শক্তিশালী করেছেন। এটা তো আসলে অভ্যুত্থানের চেতনার সাথে এক ধরনের কি বলবো, আমি একটা প্রতারণামূলকই আমি বলতে চাই। দ্বিতীয়ত আপনি যেটা বললেন যে একজনের চাকরি গেছে, যে আপনি জানেন যে জামায়াত ইসলামের সমালোচনা করার জন্য তার চাকরি চলে গেছে ইবনে সিনা হসপিটাল থেকে। এইটা হলো সেই পুরনো সংস্কৃতি যে আবারও মুখ সেলাই করে রাখতে হবে। মানে এবং জামাত ইসলাম সবসময় বলে যে তারা বিগত সময় 15 বছর অনেক কথা বলতে পারেনি, তারা মানে বিগত সরকারের রোষানলে পড়েছিল এবং সেটা সত্য। কিন্তু সেগুলো থেকে তার নিজেরাও যে পরিবর্তিত হতে পারেনি, এইটা আমরা কেউ আসলে পরিবর্তিত হতে পারেনি। এটা হলো বড় দুঃখের ব্যাপার। একটু আগে আপনি বিএনপির কথা বলছিলেন, বিএনপি বলে থাকে যে গত 16 মাসে নানা ধরনের অনাচারের জন্য কয়েক হাজার কর্মীকে তারা বহিষ্কার করেছে, ভালো করেছে। কিন্তু এই কর্মীরা অভ্যুত্থানের চেতনা দ্বারা একটু পরিবর্তিত হলো না কেন, সেই প্রশ্নটাও তো তোলা যায়। এত বড় অভ্যুত্থানের পর কেন চাঁদাবাজি, কেন অন্যের উপর হামলা, কেন মারামারি ঘটবে? বা এত বড় অভ্যুত্থানের পর আওয়ামী লীগ নেতারা আমরা দেখেছি এমপিরা নিজ নিজ এলাকায় এই ধরনের বড় বরাদ্দ নিতেন। আজকে এনসিপির নেতারা মানে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রভাবিত করে নিজ এলাকায় এত বড় বরাদ্দ নিচ্ছেন, এটা তো কাম্য নয়। কিন্তু তার মানে এই ধরনের অনুশীলনগুলো রয়ে গেছে, সেটাই হলো দুর্ভাগ্যের ব্যাপার এবং শঙ্কার ব্যাপার।
ধর্মের যে ব্যবহার সেই বিষয়ে আমি একটু কথা শুনতে চাই জোনাল স্যারকে আপনার কাছ থেকে। এটা আসলে কিভাবে মোকাবেলা করবেন আপনারা যারা রাজনীতি করছেন, যে ধর্মকে নিয়ে ধর্ম চর্চা করবে, ধর্ম ভিত্তিক যে রাজনৈতিক দল আছে তারাও তাদের রাজনৈতিক দলের জায়গা থেকে কাজ করবে, কিন্তু সেই দলে ভোট দিলে জান্নাতে যাবে এভাবে যে বোঝানো হচ্ছে মানুষকে, সেটাকে আপনি কিভাবে দেখছেন? এবং যদি মোকাবেলা করতে হয়, এটা যদি আপনি খারাপভাবেই দেখেন, তাহলে কিভাবে আসলে মোকাবেলা করা উচিত? না, এখন ধরেন স্পষ্টত তো এটা মানে যারা ইসলাম ধর্মের অনুসারী আমরা তাদের মধ্যে জান্নাত এবং যখন কথাটা বলা হচ্ছে তখন মুসলমানদেরকে এটা তাদের কাছে এটা হাজির করা হচ্ছে। তো এটা তো ইসলাম ধর্ম অনুযায়ী আপনি এটা মানে ঠিক এই দলে ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে এরকম কোনো জায়গা তো আসলে এটা নাই। এবং এই ধরনের মানুষকে বিভ্রান্ত করা, এটা সরাসরি বিভ্রান্ত করারই একটা জায়গা ধর্মের বিষয়ে। এখন আমাদের দিক থেকে আমরা যেটা মনে করি যে ব্যক্তিগতভাবে আমরা ধর্মের যার যার ধর্মের অনুসারী এবং আমরা ধর্ম চর্চা করি, আমরা ধর্মের অধিকারের প্রতি অত্যন্ত মানে কি বলে যে সেটাকে প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা এবং অধিকার রক্ষার ক্ষেত্রে আমাদের যে রাষ্ট্রের কর্তব্য সেই ব্যাপারে আমরা পরিপূর্ণভাবে সোচ্চার। এইটা একটা আমাদের পলিসিগত বিষয়, নীতিগত অবস্থান। কিন্তু রাজনৈতিক জায়গাতে যখন আমরা একটা জাগতিক বিষয় নিয়ে কিভাবে আমরা দেশ পরিচালনা করব সেই প্রশ্নগুলো নিয়ে আসছি, তখন সেইটাকে কেবলমাত্র মানে মানুষের ধর্মীয় যে অনুভূতির ক্ষেত্রে তার যে একটা সংবেদনশীল অবস্থা, সেটাকে একটা কিছুটা কি বলা যায় যে ব্যবহার করার চেষ্টা করা, সেই জায়গাটা তো অনেকেই করেন। এটা কেবল বাংলাদেশে ঘটছে তা না, সারা পৃথিবীব্যাপী ঘটছে। সেটা আপাতত একটা সফলও হচ্ছে অনেক ক্ষেত্রে। আমরা জনগণের কাছে ওইটাই আহ্বান জানাবো যে নিজেকে একজন ধার্মিক হিসেবে বিবেচনা করছেন এবং ঘোষণা দিচ্ছেন, কিন্তু তিনি আসলে সেই তার মানে নিজেকে ধার্মিক ঘোষণা দেওয়াটা আর বাস্তবে সে কি কর্মসূচিটা তার জন্য হাজির করছে, এটা কোথায় মিলছে সেই জায়গাটা খুব জরুরি প্রশ্ন। ধন্যবাদ আপনাকে। শেষ করে দিতে হবে আমাদের। বাংলাদেশের মানুষের সাধারণ স্বার্থের বেলায়, জনগণের যে স্বার্থ, সেই স্বার্থের বেলাতে আমরা এইসব দলগুলোকে খুব বড় আকারের ভূমিকা নিতে দেখিনি। জনগণের স্বার্থের যখন প্রশ্ন আসে, নিপীড়িত মানুষের স্বার্থের প্রশ্ন আসে, প্রান্তিক মানুষের, অধিকারহীন মানুষের অধিকারের প্রশ্ন আসে, তখন তারা যে অবস্থানগুলো গ্রহণ করেন সেটাকে বোঝা যায় যে তারা মজলুমের পক্ষে নাকি নানাভাবে সামাজিক দিক থেকে সমাজ সৃষ্ট যে নিপীড়নের কাঠামোগুলো সেগুলোকে আসলে টিকিয়ে রাখার পক্ষে। এখন এইটা তো জনগণের সচেতনতারও প্রশ্ন। জনগণ আসলে কতটুকু সচেতন, শেষ করে দিতে হবে। সেটা হচ্ছে যে মানুষ কিন্তু অভিজ্ঞতার মধ্যে দিয়ে বোঝে, সচেতনতা শব্দের মধ্যে দিয়ে না বুঝলেও অভিজ্ঞতার মধ্যে দিয়ে তারা যে জায়গাগুলো দেখেছে তা থেকে তারা নিশ্চয়ই সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে। আমি একটু আজিজুল বারী হেলাল আপনার কাছ থেকে শুনে, আমাদের সময় নেই, যদি আপনি 1 মিনিটে বলতে পারেন যে আসলে আপনি তো এলাকায় আছেন, মানুষ আসলে কতটুকু সচেতন। এখানে আলতে পারবে যেটা বলছিলেন যে আপনাদের দলের যারা চাঁদাবাজির সাথে অভিযুক্ত ছিল, চাঁদাবাজির সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকে বহিষ্কার করা হয়েছে, আমরা দেখেছি অনেককে আবার ফিরিয়েও নেওয়া হয়েছে। তো ওনার প্রশ্ন ছিল যে গণঅভ্যুত্থানের পরে তাদের মধ্যে সেই চেঞ্জটা, মানসিক যে সংস্কারটা দরকার, মনের যে সংস্কার দরকার বা চিন্তার, সেটা কেন হয় নাই? আপনি তো এলাকায় আছেন, আপনি আসলে কি দেখেন যে মানুষ যে অনেকেই যেভাবে বলে যে বিএনপি নেতাকর্মীরা চাঁদাবাজ, সেটার কি প্রভাব আপনি দেখেন? আর আপনার দলের উপর কোনো প্রভাব আছে কিনা? আবার এই যে ধর্মের একটি ব্যবহার আমরা দেখছি, যেটাকে আমরা অপব্যবহার বলছি, সেটার বা কীরকম আপনি অবস্থা দেখছেন মানুষের মধ্যে? সচেতনতা আছে বলি যে চাঁদাবাজির যে ঘটনাগুলো, এটা দেখেন যতটা না আপনার সত্য, তার থেকে প্রচার কিন্তু অনেক বেশি। তার মানে আমি এটা ডিনাই করছি না, আমি অ্যাকসেপ্টই করছি, কিন্তু গুটি কয়েক মানুষ যে আমাদের নাম ব্যবহার করে, দলের নাম ব্যবহার করছে। এবং চাঁদাবাজি, আমি একটু বলতে চাই, চাঁদাবাজি যে কেস অফ আপনার ইন্ডিভিজুয়াল, এটা কোনো দলীয় কোনো সিদ্ধান্তে চাঁদাবাজি হয় না। ওই ইন্ডিভিজুয়ালটা যখন রাজনৈতিক পরিচয়টা ব্যবহার করে, তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং এইটা আমরা মোকাবেলা করছি, এবং গুটি কয়েক মানুষকে আমরা দল থেকে বেরও করে দিয়েছি। এখন ধর্মের যে কথাটা বললেন, দেখেন আপনার
রাজনীতি ধর্মের ভিতর প্রবেশ করা, আজকে ধর্মকে বিভক্ত করা হলো। ওই যে বললেন যে বেহেশতের টিকিট দেওয়া হচ্ছে আপনার একটি মার্কাকে ভোট দিলে, আমরা কিন্তু এটা আমাকে খুব সতর্কতার সাথে মোকাবেলা করতে হচ্ছে, এবং জনগণ কিন্তু এখন আগের থেকে অনেক বেশি আপনার সচেতন এই ধর্মের ব্যাপারে। এই ইন্টারনেটের যুগে আমরা এবং ওরা যেটা প্রচার করছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাওয়া যাবে, জনগণের কাছে এখন কিন্তু এটা হাস্যকর একটা বিষয়ে পরিণত হয়েছে। কারণ মানুষ অনেক এখন ধর্ম সচেতন এবং ধর্ম সম্বন্ধে আইডিয়া আছে, এবং আমরা যারা নির্বাচনটা করছি এদের বিরুদ্ধে, আমরা কিন্তু এই বিষয়গুলো জনগণকে সতর্ক করছি যে আমাদের এই কিন্তু আমরা আবার আপনার দলেরও একটু বলি, আমি আপনার দলেরও দু একজনকে দেখছি আবার এরকম কথা বলতে। সেই বিষয়টাও একটু শুনতে চাই আপনার কাছ থেকে যে যখন তিনি ধর্মকে নিয়ে আসছেন রাজনীতিতে, এনে এটা অপব্যাখ্যা করছে। আমাদের মধ্যে যারা এই ধর্মের ব্যাখ্যাটা জানে, যেটা একটা ভুল কথা, বেহেশতে যাওয়া যাচ্ছে না আপনার কোনো মার্কায় ভোট দিয়ে, সেই বিষয়টা আমরা বন্দনা করছি, এবং এই বন্দনা করার ফলে আমরা কিন্তু জনগণকে অধিক সচেতন করতে পেরেছি। গ্রামের সাধারণ মানুষও এখন এটাকে ওকে, ধন্যবাদ আপনাকে, অশেষ ধন্যবাদ।